আরে বাহ, দুজনে ম্যাচিং করে ড্রেস পরা হয়েছে। বাট সাগর আর ম্যাম, আপনাদের দুজনকে একসাথে মিট ফর ইচ আদার লাগছে। জুনাইদের কথা শুনে আমি ম্যামের দিকে তাকিয়ে দেখি ম্যাম লজ্জায় লাল হচ্ছে। আমি জুনাইদের পেটে একটা পাঁচ মেরে বলি, শালা খালি বেশি কথা বলিস, বাস ছাড়বে কখন? এই তো এক্ষুনি ছেড়ে দিবে, চল আসুন ম্যাম। বলেই জুনাইদ চলে যাই। ম্যাম আমার দিকে তাকিয়ে বলে, আচ্ছা, জুনাইদ যা বললো সত্যি কি তোমারও তাই মনে হয়? কিসের কথা বলছো তুমি? ওই যে বললো আমাদের নাকি মেড ফর ইচ আদার লাগছে। তোমার কি মনে হয় সেটা বলো। আগে আমি প্রশ্ন করেছি না, সো আগে তুমি উত্তর দাও। আমি কিছু বলতে যাব তার আগে প্রিন্সিপাল সবাইকে বাসে উঠতে বলে। টিচারদের জন্য আলাদা বাসের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু ম্যাম আমার সাথে আমাদের বাসে উঠে আমার পাশে বসেছে। এটা দেখে আয়েশা এসে বলে, ম্যাম, আপনাদের জন্য তো আলাদা বাসের ব্যবস্থা করা হয়েছে, আপনি এখানে কেন? আমি এখানে বসায় তোমার বুঝি খুব সমস্যা হচ্ছে আয়েশা? না, সমস্যা হবে কেন? তবে আপনি যেটা করছেন সেটা কিন্তু ঠিক নয়। আমি কি করছি শুনি, যা তোমার কাছে রং বলে মনে হচ্ছে? আপনি খুব ভালো করেই জানেন আপনি কি করতে চাইছেন আর কি চাইছেন। এই আয়েশা, তুমি আবার শুরু করলে। সব সময় বড়দের সাথে বাজে ব্যবহার করো কেন? কিন্তু এটা ভুলে যেও না, উনি আমাদের টিচার। তুমি টিচারের সাথে যা করছো তা বুঝি ঠিক করছো? লজ্জা করে না তোমার? আমি উঠে ঠাস করে আয়েশার গালে থাপ্পড় দিয়ে বলি, এই তুই কি পেয়েছিস? যা মুখে আসছে তাই বলে যাচ্ছিস। কি ভাবিস তুই নিজেকে? তোর বাপ ডিআইজি বলে আমি তোকে ভয় পাই ভেবেছিস? তুই কে? হ্যাঁ, আমার সব ব্যাপারে নাক গলাতে আসিস? যা গিয়ে নিজের চরকায় তেল দে। সাগর, কি হচ্ছে এসব? চুপ করে বসো। এর জন্য তোমাকে পস্তাতে হবে সাগর। কি করতে পারিস আমিও দেখে নিব। এখন এখান থেকে যা তো। এরপর আয়েশার আগে কটমট করতে করতে পিছনে গিয়ে বসে পড়ে। বাসের সবাই আমার দিকে তাকিয়ে আছে। একটু পর বাস ছেড়ে দেই। ম্যাম বলে, এত সাহস হঠাৎ কি করে কোথা থেকে আসলো তোমার? আমি মোটেও ভীতু না, বুঝলেন ম্যাম। অনেক সহ্য করেছি এই মেয়েটাকে। মাথায় উঠে বসেছে কিছু না বলাতে। আচ্ছা, এবার শান্ত হয়ে বসো। এরপর চুপচাপ বসে থাকি। বাস চলছে আপন গতিতে। একটু পর ম্যাম আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেছে। আমি ম্যামের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে কিছু সময় ম্যামের দিকে তাকিয়ে থেকে বাইরের দিকে তাকিয়ে পরিবেশ দেখছি। 4 ঘন্টা পর বাস একটা জায়গায় এসে থামে, আর প্রিন্সিপাল স্যার সবাইকে কিছু খেয়ে নিতে বলে। সবাই নেমে গেছে, আর আয়েশা নামার সময় আমার দিকে আর ম্যামের দিকে কিছু সময় তাকিয়েছিল। জুনাইদ এসে ফিস ফিস করে বলে, দোস্ত, ভাবিকে দেখে তো, নয়তো পুরো রাস্তা কিন্তু না খেয়ে যেতে হবে। এই শালা তুই যা তো, সব সময় বেশি বকবক করিস। তুই গিয়ে খাবারের অর্ডার দে। জুনাইদ হাসতে হাসতে বাস থেকে নেমে যায়। আমি আস্তে করে ম্যামকে ডাকি, এই নদী উঠো, বাস থেমেছে, কিছু খেয়ে নিবে, উঠো। এ মা, এ কি? ম্যাম দেখি আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরছে। মাথায় একটা দুষ্টু বুদ্ধি চলে আসে। মুচকি হেসে আমি ম্যামের মুখের কাছে আমার মুখটা এগিয়ে নিয়ে গিয়ে ম্যামের মুখে। ম্যাম কেঁপে উঠে কিছুটা। হুট করে ম্যাম আমাকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে। আমি ব্যালেন্স হারিয়ে ম্যামের আরো খুব কাছে চলে যাই। ম্যামের নিঃশ্বাস আমার সারা মুখে পড়ছে। নিজেকে কেমন মাতাল মাতাল লাগতে শুরু করে। দুজনের মাঝে সামান্য একটু ফাঁকা আছে। আমি ধীরে ধীরে যেন কোনো এক ঘোরের মধ্যে চলে যাচ্ছি। অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করে ম্যামের এক হাত ধরে টান দিয়ে বলি, এই নদী কি করছো? ওঠো, সবাই এসে পড়বে। আমার ডাক শুনে ম্যাম ধীরে ধীরে চোখ খুলে দেখে সে আমার খুব কাছে, আর আমাকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে আছে। তাড়াহুড়ো করে উঠে নিজের শাড়ি ঠিক করে পুরো বাসে একবার চোখ বুলিয়ে বলে, কি ব্যাপার, সবাই কোথায়? সবাই খেতে গেছে, লাঞ্চ ব্রেক দিয়েছে। তো তুমি আমায় ডাকলে না কেন? সেই কখন থেকে ডাকছি, তুমি তো ঘুমাচ্ছিলে। বাপ রে, কি ঘুম! আসলে আমি বাসে উঠলে আমার ঘুম চলে আসে। আচ্ছা, এবার চলো ফ্রেশ হয়ে কিছু খেয়ে নেওয়া যাক। বলে দুজনে বাস থেকে নেমে প্রথমে ফ্রেশ হয়ে নেই, এরপর খাবার খেয়ে আবার সবাই বাসে এসে বসেছি। আবারও বাস চলতে শুরু করে আপন গতিতে। বাসে সবাই খুব মজা করছে। প্রায়
প্রায় আরো 4 ঘন্টা পর কক্সবাজারে এসে পৌঁছাই আমরা। সবাই জার্নি করে খুবই ক্লান্ত, তাই সবাই রুমে গিয়ে রেস্ট নিতে থাকি। আমি আর জুনায়েদ এক রুমে, ম্যাম আমাদের পাশের রুমে। আগে থেকে রেস্তোরাঁ বুকিং করে রেখেছে, তাই কোনো সমস্যা হয়নি। ফ্রেশ হয়ে দুই বন্ধু ঘুমিয়ে পড়ি। রাত 9টায় সবাইকে ডাকা হলো খাবার খাওয়ার জন্য। সবাই নিচে গিয়ে একটু খাবার খেয়ে আবার যার যার রুমে চলে আসি। প্রিন্সিপাল স্যার সবাইকে বলে কাল সবাই একসাথে ঘুরতে যাবে। আজ সবাই ক্লান্ত, তাই ঘোরাঘুরি করা হবে না। রুমে এসে বসে আছি, তখনই মোবাইলটা বেজে ওঠে। মোবাইলের স্ক্রিনে ম্যামের নামটা ভেসে ওঠে। কল রিসিভ করতেই ম্যাম বলে, সাগর, কি করছো তুমি? এই বসে বসে গল্প করছি জুনায়েদের সাথে। তুমি? আমিও বসে আছি, চলো না বাইরে থেকে ঘুরে আসি। ঠিক আছে, তুমি বের হও, আমি আসছি। বলে কল কেটে বের হতে গেলে জুনায়েদ বলে, কি মামা, এই গভীর রাতে ম্যামকে নিয়ে একা একা ঘুরতে যাচ্ছ? সাবধান, এমন কিছু করো না যাতে বিয়ের আগেই বাবা হয়ে যাও। শালাকে উত্তম মাধ্যম দিয়ে বলি, শালা সবাইকে নিজের মতো ভাবিস নাকি? এখনো ম্যামকে ভালোবাসি বলতে পারলাম না, আর তুই আজগুবি কথা বলে যাচ্ছিস। ইস শালা, তোর হাতে এত শক্তি আসে কোথা থেকে? মেরে অবস্থা খারাপ করে দিয়েছে। যা এখন, ম্যাম মনে হয় বাইরে অপেক্ষা করছে। আমি হাসতে হাসতে একটা ব্লেজার গায়ে জড়িয়ে রুম থেকে বের হতেই দেখি ম্যাম আমার রুমের সামনে দাঁড়িয়ে আছে। আমি বললাম, কোথায় যাবে এই রাতে? সমুদ্র সৈকতে ঝিনুক কোড়াতে। এই মাঝরাতে তোমার ঝিনুক কুড়াতে ইচ্ছা হলো? এখন সমুদ্রের পরিবেশ খুব নীরব থাকে, আমি মন ভরে এই রাতের সমুদ্রে হারিয়ে যেতে চাই। প্লিজ চলো। ঠিক আছে চলো। বলে এই দুজনে চলে আসি কক্সবাজারের বিখ্যাত সমুদ্র সৈকতে। সমুদ্রের পাড় দিয়ে হাঁটছে দুজন। ম্যাম মাঝে মাঝে কিছু ঝিনুক হাতে নিচ্ছে। অনেক সময় হাঁটার পর সমুদ্রের এক পাশে দুজনে বসে পড়ি। একটু পর খেয়াল করি ম্যাম কাঁপছে। আমি আমার ব্লেজারটা খুলে ম্যামকে পরিয়ে দিতে গেলে ম্যাম বলে, আরে কি করছো? তোমার ঠান্ডা লাগবে তো। আমার কিছু হবে না, তুমি শীতে কাঁপছো। এটা এখন আমার থেকে তোমার বেশি প্রয়োজন। কিন্তু তোমার শীত করবে তো। তুমি আছো না, জড়িয়ে ধরে বসে থাকো, তাহলে আমার আর শীত লাগবে না। বলে জিহ্বায় কামড় দিয়ে মনে মনে বলি, এই রে কি বলে ফেললাম, এখন ম্যাম কি বলবে? ম্যাম কিছু না বলে আমার ব্লেজারটা গায়ে দিয়ে মুচকি হেসে আমাকে সত্যি জড়িয়ে ধরে বলে, এই আমাকে জড়িয়ে ধরো, আমার বুঝি শীত করে না? আমি মুচকি হেসে ম্যামকে জড়িয়ে ধরি। চোখ বন্ধ করে দুজনের সমুদ্রের ঢেউয়ের শব্দ অনুভব করছি। একটু পর ম্যাম আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে গান গাইতে শুরু করে, আমার পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো যাহা চাই। বাহ, খুব সুন্দর গান গাইতে পারো তো তুমি। কিছু গান কিন্তু মনের কথাও বলে। ঠিক বুঝলাম না তোমার কথা। সত্যি বোঝনি নাকি বুঝতে চাইছো না সাগর? যদি বুঝি তবে কি এই কথা দিতে পারবে সারা জীবন আমার হয়েই আমার পাশে থাকবে? পারবো, সারা জীবন তোমার হয়েই তোমার পাশে থাকতে চাই সাগর। আমি কখন কিভাবে তোমাকে নিজের মনটা দিয়ে ফেলেছি সেটা আমি নিজেও জানি না। অনেকবার নিজেকে বুঝিয়েছি তুমি আমার থেকে অনেক ছোট, আর আমি তোমার টিচার। এই জন্য অনেকবার নিজেকে তোমার থেকে বারবার দূরে রাখতে চেয়েছি, কিন্তু আমি পারিনি। যতই তোমার থেকে দূরে থাকতে চেয়েছি ততই আমি তোমার আরো কাছে চলে এসেছি। আমিও কখন কিভাবে জানি না তোমাকে ভালোবেসে ফেলেছি। অনেকবার বলতে চেয়েও কিন্তু সাহস হয়ে ওঠেনি। ভয় হতো তুমি যদি রাজি না হও আর আমাকে ফিরিয়ে দাও, তাই কখনো বলা হয়ে ওঠেনি। বলতে চেয়েও। তোমার বাসায় কি মেনে নিবে আমাকে সাগর? আমি তো তোমার থেকে বয়সে অনেক বড়। আম্মু তো তোমাকে বউ করে ঘরে নেবার জন্য বরণডালা সাজিয়ে বসে আছে। মানে কি? মানে আম্মুকে আমি সব বলেছি, তোমার সাথে প্রথম দিন থেকে আজ পর্যন্ত যা যা হয়েছে। সত্যি তোমার পরিবার আমাকে মেনে নিবে তো? আমার আব্বু আম্মু সবার থেকে আলাদা। আমি ছোট থেকে এখন পর্যন্ত কোনো কিছু চাওয়ার আগেই আমার আব্বু আম্মু তা আমাকে এনে দিয়েছে।
তাদের শুধু একটাই চাওয়া, সেটা হলো আমার সুখ। ম্যাম আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে, আমিও ম্যামকে শক্ত করে জড়িয়ে ধরি। একটু পর ম্যাম আমাকে ছেড়ে দিয়ে বলে, এই আমি তোমার সাথে প্রেম করব না, যাও। মানে কি? এই তো বললে ভালোবাসো, এবার এখন কি হলো? তুমি কি এখন আমাকে প্রপোজ করেছো? আগে প্রপোজ করো। না, আগে তুমি করো। আমি তোমায় করতে বলেছি না, সো তুমিই করবে। আচ্ছা ঠিক আছে, করছি। উঠে দাঁড়াও বলে দুজনে উঠে দাঁড়াই। আমি আশেপাশে তাকিয়ে কিছু খুঁজছি, কিন্তু কিছুই নেই। দৌড়ে সমুদ্রের কিনার থেকে কিছু ঝিনুক কুড়িয়ে এনে ম্যামের সামনে হাঁটুর ভাঁজ করে বসে বলতে শুরু করি, বিধাতা নাকি জোড়ায় জোড়ায় নারী পুরুষ সৃষ্টি করেছে। তোমাকে দেখে আমার মনে হয় তুমি শুধু আমার জন্যই বিধাতার হাতে সৃষ্টি হয়েছ। তোমার সৌন্দর্য, সমুদ্র কণ্ঠ আমায় পাগল করেছে। অনেকদিন চেষ্টা করেছি, কিন্তু বলতে পারিনি। তোমার হাতটি ধরে সারা জীবন চলার অনুমতি পেতে পারি। প্রদীপ জ্বালিয়ে রেখো, আধার কেটে যাবে। চোখ দুটো বন্ধ করে দেখো, স্বপ্ন দেখতে পাবে। মন খুলে রেখো, সুখ উড়ে আসবে। আর হৃদয় দিয়ে ডাকো, আমাকে তোমার মাঝেই খুঁজে পাবে। আই লাভ ইউ আমার সিনিয়র গার্লফ্রেন্ড। ম্যাম আমার সামনে বসে আমার হাত থেকে ঝিনুকগুলো নিয়ে বলে, জেগে থাকলে তোমার কল্পনাতে ডুবে থাকি, ঘুমন্ত আমি তোমায় স্বপ্নে দেখি। তোমাকে বারে বারে দেখতে চাই এমন। তোমার ওই দুহাত ধরে সারা জীবন ভালোবাসায় বেঁধে রাখবো, কথা দিলাম। ভালোবাসার সংজ্ঞা আমার জানা নেই। যদি কাউকে দেখার জন্য বারবার মন আনচান করার নাম ভালোবাসা হয়, তবে আমি তোমাকে ভালোবাসি। যদি শয়নের স্বপ্নে তাকে নিয়ে হৃদয় মাঝে ছবি আঁকানোর নাম ভালোবাসা হয়, তবে আমি তোমায় ভালোবাসি। আই লাভ ইউ টু আমার জুনিয়র বয়ফ্রেন্ড। বলেই একে অপরকে জড়িয়ে ধরি। দুজন দুজনায় এতটাই মগ্ন, কখন রাত 3টা বেজে গেছে বুঝতেই পারিনি। এই চলো, অনেক রাত হয়ে গেছে, এবার রিসোর্টে ফিরে যাই। তোমার থেকে দূরে থাকতে একটু ইচ্ছা করে না, মন চায় সবসময় তোমার কাছে, তোমার এই বুকেই থাকি। সারা জীবনের জন্য এই বুকটা শুধু তোমারই। তবে এখন যেতে হবে, নয়তো ওই খরচ প্রিন্সিপাল জানতে পারলে 12টা বাজিয়ে দিবে। আচ্ছা চলো। এরপর দুজনে রিসোর্টে এসে যে যার রুমে চলে যায়। রুমে আসতেই জুনায়েদ আমার দিকে তাকিয়ে হাসছে। কিরে শালা, পাগলের মতো হাসছিস কেন? বন্ধু, একটু আয়নার সামনে যাও, তাহলেই বুঝতে পারবা। আমার কি নতুন করে রূপ গজিয়েছে নাকি? এত রাতে আয়নার সামনে যাব? আর তুই এখনো ঘুমাসনি কেন? তোর ভাবির সাথে কথা বললাম, আর তুই আয়নার সামনে যা না একবার। আমি জুনায়েদের কথায় আয়নার সামনে যেতেই হা করে আছি। আমার শার্টের কলারে লিপস্টিক লেগে আছে। এই রে, ম্যাম যখন আমার বুকে ছিল তখন মনে হয় লিপস্টিক লেগে গেছে। জুনায়েদ হাসতে হাসতে বলে, লিপস্টিক চেক করা হয়ে গেছে বন্ধু। আরে না, তুই যেটা ভাবছিস তেমন কিছুই হয়নি। আয় বস, তারপর তোকে সব বলছি। এরপর জুনায়েদ বিছানায় বসে। আমি জুনায়েদকে সব বলি। সব শুনে জুনায়েদ হা করে আছে। আমি ওর মুখ বন্ধ করে দিয়ে বলি, এই শালা, মুখের ভিতরে মশা ঢুকবে তো। ইস দোস্ত, মিস করে ফেললাম। তুই এত রোমান্টিক ভাবে ম্যামকে প্রপোজ করলি আর আমি সেটা দেখতে পেলাম না। ধুর, লুকিয়ে লুকিয়ে তোদের পিছনে যাওয়াটা প্রয়োজন ছিল। এ তো দেখতে হবে না, এখন সর, ঘুমাবো। বলে আমি শুয়ে পড়ি। একটু পর জুনায়েদ লাইট অফ করে এসে শুয়ে পড়ে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে সবাই ঘুরতে এসেছি কলাতলি বিচে। সবাই যে যার মতো ঘুরছে, আমি আর ম্যাম পাশাপাশি হাঁটছি। অনেক লোকজন আশেপাশে, তারপরও আমি ম্যামের হাত ধরে হাঁটছি। একটু পর দুজনে একটা বেঞ্চে বসে আছি। আমি ম্যামের কাঁধে মাথা রেখে বসে আছি। আমি ম্যামকে জড়িয়ে ধরে আছি। কলাতলি বিচে অনেক সময় ঘোরাঘুরি করে চলে আসি সমুদ্র সৈকতে। সবাই সমুদ্রে নেমে মজা করছে। সবাই যে যার মতো মজে আছে। শুধু দুটো চোখ আমার আর ম্যামের দিকে নজর রেখেছে। সেই চোখ দুটো আয়েশার। কক্সবাজারে আসার পর থেকে আয়েশা আমাদের উপর নজর রেখেই চলেছে। একটু পর আমি ম্যামকে নিয়ে সমুদ্রে নেমে গোসল করছি। পানিতে ভিজার কারণে ম্যামের শাড়িটা শরীরের সাথে লেপ্টে আছে। আমি শার্ট খুলে ম্যামের গায়ে জড়িয়ে দিলাম। ম্যাম মুচকি হেসে আমাকে জড়িয়ে ধরে। দূর থেকে এসব আয়েশা দেখছে আর রাগে ফুসফুস করছে।
আরো কিছু সময় মজা করে সবাই রেস্তোরাঁয় ফিরে এসে চেঞ্জ করে নেই। এরপর সবাই নিচে গিয়ে লাঞ্চ শেষ করে যে যার রুমে চলে যায়। আমি আমার রুমে যেতে নিলে ম্যাম আমার হাত ধরে টেনে তার রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। আরে কি করছো? কেউ দেখলে কি হবে বুঝতে পারছো? এখানে কেউ নেই, শুধু তুমি আর আমি। এত ভয় পাবার কি আছে? এসো, আদর করবে আমায়। কি ভেবেছো বাবু, আমি এসব বলবো? মোটেও না। তোমার সাথে একা বসে গল্প করব, তাই এখানে এনেছি। অন্য কিছু ভাবলে মাথা ফাটিয়ে দিব। আমি কি একবারও বলেছি তুমি অন্য কিছু করার জন্য আমাকে এনেছো? না, তা বলিনি, তবে আগে থেকেই সাবধান করে দিলাম। এটা অনেকটা ওই রকম হয়ে গেল না? কোন রকম হয়ে গেল শুনি? ওই ঠাকুর ঘরে কে রে? আমি তো কলা খাইনি। হয়েছে। এবার এসো, আমাকে জড়িয়ে ধরে বসে থাকো। তোমার বুকে যে আমি সুখ খুঁজে পাই, তাই তোমার বুকেই থাকতে ইচ্ছে করে। আমি গিয়ে ম্যামকে জড়িয়ে ধরে কপালে চুমু দিতেই ম্যাম কেঁপে ওঠে। ম্যামের নিঃশ্বাস খুব দ্রুত ওঠানামা করছে, ঠোঁট দুটো কাঁপছে। আমি আর নিজেকে বেঁধে রাখতে পারছি না। ধীরে ধীরে ম্যামের ঠোঁটের দিকে এগোতে থাকি। ম্যাম চোখ বন্ধ করে ফেলে। নীরবতা সম্মতির লক্ষণ। এরপর চার ঠোঁট এক হয়ে গেল। 3 মিনিট পর ছেড়ে দিয়ে দুজনে নিঃশ্বাস নিচ্ছি। ম্যাম আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আমার বুকে মাথা রাখে। দুজন দুজনের হার্টবিট শুনতে পাচ্ছি। খুব দ্রুত চলছে আমাদের হার্টবিট। এরপর আরো কিছু সময় দুজন দুজনাকে জড়িয়ে ধরে থাকি। ম্যাম বলে, আমি এখন তোমার বুকে মাথা রেখে একটু ঘুমাতে চাই। কিন্তু এটা কি ঠিক হবে? আর যদি আমি উল্টাপাল্টা কিছু করে ফেলি? আমার ভালোবাসার উপর আমার বিশ্বাস আছে। আমি জানি সাগর, তুমি এমন কিছু করবে না যাতে আমি হট হই। এত বিশ্বাস করো আমাকে? বিশ্বাস করি বলেই নিজের রুমে তোমাকে নিয়ে এসেছি সাগর। এরপর আমি আর ম্যাম গিয়ে শুয়ে পড়ি। ম্যাম আমাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। আমিও ধীরে ধীরে হারিয়ে যাই ঘুমের দেশে। সন্ধ্যায় মোবাইলের রিংটনে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ঘুম চোখে কল রিসিভ করে বলি, হ্যালো, কে? আমি আপনার একমাত্র আব্বু বাবজান। ও আব্বু, তুমি? আসলে ঘুমিয়েছিলাম তো, তাই দেখিনি। এই সময় ঘুমিয়ে আছিস? শরীর ঠিক আছে তো তোর? আব্বু, শরীর ঠিক আছে। আসলে দুপুরে খাবার খেয়ে এসে ঘুমিয়ে পড়েছিলাম। তা তোমরা কেমন আছো? আম্মুর শরীর কেমন? আমরা দুজনেই ভালো আছি। তোকে খুব মিস করছিলাম, তাই কল করলাম। আগামীকাল তো চলে আসবো আব্বু। আচ্ছা, এখন উঠে ফ্রেশ হয়ে নে, আর সাবধানে থাকিস। আমি ঠিক আছে বলে কল কেটে দেখি ম্যাম আমার দিকে তাকিয়ে আছে। আমি ম্যামের কপালে চুমু দিয়ে বলি,